স্বাগত নিউজরুম সংলাপে, সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া খবর তার বিশ্লেষণী অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছেন প্রণব সাহা, সম্পাদক ডিবিসি নিউজ, এবং যুক্ত আছেন তৌফিক মারুফ, সিনিয়র সাংবাদিক, এবং যুক্ত হবেন জহিরুল আলম, বার্তা প্রধান এনটিভি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনায় যাব, তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো শুরুতেই জানাতে চাই। হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, বিদেশি বিনিয়োগে করোনার ধাক্কা, আগের প্রতিকূল পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছে মহামারী, চীন ছাড়া অন্য কোনো দেশ থেকে আসছে না তেমন কোনো বিনিয়োগ। 2020 সালে কমেছে 11%, চলতি বছর শেষে আরও কমার আশঙ্কা বিশেষজ্ঞদের। বিদেশি বিনিয়োগ নিয়ে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। টিকা ছাড়া বের হলে শাস্তি, বিধিনিষেধ বাড়ল আরও 5 দিন, দোকান অফিস খুলবে 11 আগস্ট। আরও 5 দিন 10 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। রোহিঙ্গা ইস্যুতে তোলপাড়ের পর ব্যাখ্যা বিশ্বব্যাংকের। শিশুদের ডেঙ্গু ভয়ঙ্কর, একদিনে আক্রান্ত 264 জন, শিশু হাসপাতালে চিকিৎসাধীন 131। জাপান থেকে এলো আরও 6,16,000 টিকা। কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা কর্মচারী ও বস্তিবাসীদের ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে। ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনামগুলো দেখলাম। আমরা একটু কালের কণ্ঠ দেখে আসতে চাই। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, 67 কোম্পানির পকেটে 7,000 কোটি টাকা, অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা। তদন্ত কমিটি অনেক বিষয় এড়িয়ে গেছে, প্রতিবেদনে হুইপের নামও উচ্চারণ করা হয়নি, হুইপ শামসুলের টিকাকাণ্ড। জাতির পিতার স্বপ্ন পূরণই উন্নতি বাংলাদেশের, প্রধানমন্ত্রী বললেন। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। আরও কয়েকটি শিরোনাম রয়েছে। টিকার আওতা বাড়ার সঙ্গে বাড়ছে বিশৃঙ্খলা, নিবন্ধন করেও 3-4 সপ্তাহ SMS মিলছে না, অনেকে নিচ্ছেন অনিয়মের মাধ্যমে। রোগী সেবা, প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নিয়ে দিশেহারা অবস্থা, হাসপাতাল থেকে টিকা কেন্দ্র সরানোর চিন্তা। টিকার বিশৃঙ্খলা নিয়ে আরেকটি শিরোনাম করেছে, অনলাইনে ভুয়া ডিগ্রির ছড়াছড়ি, করোনার পরিস্থিতির সুযোগে আবারও সেই কসাইকাণ্ড, গোপনে পরীক্ষা, চিকিৎসা ও সুরক্ষা নিয়ে প্রতারণায় অর্ধশত চক্র, লকডাউন, টিকাদান ও চিকিৎসায় প্রশাসন ব্যস্ত, নজরদারিতে ভাটা। আমরা এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখে আসতে চাই, আমার হাতে রয়েছে ডেইলি সান। ডেইলি সান কি শিরোনাম করেছে, টাইগার্স বিট মাইটি অজিস ইন T20। এটি প্রধান শিরোনাম করেছে। আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে, এভরিওয়ান টু হ্যাভ অ্যান অ্যাড্রেস, প্রাইম মিনিস্টার, শি ডিস্ট্রিবিউটস ফ্ল্যাটস এমাং 300 লো ইনকাম ফ্যামিলিজ। লকডাউন এক্সটেন্ডেড ফর 5 days। এই ছিল পত্রিকাগুলোর শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে আছেন প্রণব সাহা। আপনার কাছে শুরুতে আসতে চাই, আবারও 5 দিনের জন্য লকডাউন বাড়ানো হয়েছে, অর্থাৎ 10 আগস্ট পর্যন্ত বর্ধিত হয়েছে লকডাউন। কিন্তু এখন যে পরিস্থিতি, আসলে শিল্প কারখানা খুলে দেওয়ার পরপরই আসলে মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে বাংলাদেশে ছুটে আসছে, রাজধানীতে ছুটে আসছে। এর পরপর অনেকটা ঢিলে ঢালা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি রাজধানীতে। বিভিন্ন মফস্বল এরিয়া তো একই অবস্থা। আসলে আমরা কতটা এই যে লকডাউন বাড়ানো হচ্ছে, সুফল কতটা পাবো বলে মনে হচ্ছে? লকডাউনের পরও বেশ কিছু পরিকল্পনা তুলে ধরা হয়েছে, আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমত, সরকার তো লকডাউন বলতে চায় না, তারা কাগজে কলমে এটা বিধিনিষেধ বলে, রাজনৈতিক বক্তৃতায় লকডাউন বলে। সেটা একটা বিভ্রান্ত, মানুষের জন্য বিভ্রান্তিকর বক্তব্য। আরেকটি যেটি আপনি বললেন, দেখেন 5 দিন বাড়ানো হয়েছে, কিন্তু গত 23শে জুলাই থেকে, মানে ঈদের ছুটির পর থেকে যে বিধিনিষেধ কঠোর করে আরোপ করা হলো, তা কিন্তু মাঝপথে শিথিল হয়ে গেল। কি যে শিল্প কারখানা খুলে দিতে হলো 1 তারিখ থেকে, 1 আগস্ট থেকে। এইটা কিন্তু এইবারের যে কঠোর বিধিনিষেধ, যেটি ঈদের পরে শুরু হলো, তার আগেও কিন্তু এই রপ্তানিমুখী শিল্প কারখানা কিন্তু চালু ছিল তখনকার কঠোর বিধিনিষেধের সময়ও কিন্তু। ফলে এইটা আরোপ করার পরে এটাতে যে শক্ত থাকতে পারলো না সরকার, সেটা আমরা আগে থেকে ধারণা করেছিলাম হয়তো শেষ পর্যন্ত পারবে না, এবং পারে নাই। এবং আপনি দেখবেন যে ঈদের পরে কয়েকটা দিন ঈদের ছুটির মতন করে বিধিনিষেধ ছিল, কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে বিধিনিষেধটা শিথিল হয়ে গেছে। এখন আমরা যত না বেশি কঠোর বিধিনিষেধ মানানোর কাজে সরকারি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের খবর প্রচার করেন, আপনি তার থেকে বেশি খবর প্রচার করতে হয় মানুষের ভোগান্তি। সেটি আমাদের কাছে বড় হয়ে দেখা দিচ্ছে, কারণ মানুষের ভোগান্তি বাড়ছে এবং মানুষ কিন্তু আসছে, যেমন গিয়েছে ঈদের আগে, তেমন ঈদের পরে ফিরছেও। এবং আমরা অব্যবস্থাপনা দেখলাম কয়েকগুলো, সেগুলো খুব বেশি সমালোচনা করতে চাই না, কারণ অনেক বেশি সমালোচনা করলে হয়তো সরকার সেটা ঠিকভাবে নিতে পারে না, বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। দেখেন, এই আমরা যখন, আপনি যখন শিরোনাম পড়লেন, আমরা যখন এই আলোচনাটি শুরু করলাম,
তখন আমাদের বার্তা কক্ষগুলোতে একটি বার্তা আসছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পাঠাচ্ছেন যে ওই যে আজকে যে আমরা মন্ত্রিসভার, আপনি সবাই জানবেন যে মন্ত্রিসভার যে সদস্যদের মধ্যে সব থেকে জ্যেষ্ঠতম সদস্য আকম মোজাম্মেল হক, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার সভাপতিত্বে যে বৈঠকটি হলো এবং সেই বৈঠকের সিদ্ধান্তের জানাতে গিয়ে উনি জানিয়ে দিলেন যে 11 তারিখ উপরে যাদের বয়স তারা কেউ টিকা নেয়নি এমন কেউ বাইরে বেরোতে পারবে না, তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। এখন এইমাত্র বার্তা কক্ষগুলোতে খবর আসতেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাকি পাঠাচ্ছেন যে এই কথাটি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন। তা কোনো গণমাধ্যমে কিন্তু আমি দেখি নাই, বিশেষ করে আমরা বলি নাই যে এটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আমরা বলেছি যে একজন সিনিয়র মিনিস্টার যিনি ওই বৈঠকে সভাপতিত্ব করেছেন তিনি বলেছেন এবং তিনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পরে যখন আমরা তার সাথে যোগাযোগ করেছি, ফলে এই যে দেখেন একটি বৈঠক, সর্বোচ্চ পর্যায়ের বৈঠক, মন্ত্রিসভার সদস্যরা ছিলেন, সকল এজেন্সিরা ছিলেন, সচিবরা ছিলেন, যেখানে শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তাছাড়া কিন্তু সিনিয়ররা অনেকেই ছিলেন। তা সেইখানে সিদ্ধান্ত বলতে গিয়েও যে একটি তালগোল পাকানো হলো। এবং আমি একটি হিসাব নেওয়ার চেষ্টা করছিলাম যে এই যে আমরা বলছি যে 18 বছর বয়স, এখন আপনি জানেন যে এখন 25 বছর সর্বনিম্ন বয়স করা হয়েছে টিকা রেজিস্ট্রেশনের জন্য, তাহলে এই যে 18 বছর বয়স কথাটি বলা হলো, এটি কোত্থেকে আসলো? নিশ্চয়ই এটি ওই মানে আলোচনা হয়েছে। এবং আমরা এখন হিসাব করে দেখছি, আমি আমাদের বন্ধু মানুষ অধ্যাপক মাইনুল ইসলামকে আমি জানিয়েছিলাম যে আমাদের 18 বছর, উনি পপুলেশন সায়েন্সের টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি আমাকে জানিয়েছেন যে 18 বছর বেশি বয়সী জনগোষ্ঠী রয়েছে 11,43,16,300 জন। তাহলে এই লোককে কি আমরা, এই জনগোষ্ঠীকে কি আমরা এই আগামী 10 তারিখের মধ্যে টিকা দিতে পারবো? সম্ভব না। এমনকি 25 বছরের পর্যন্ত যে রেজিস্ট্রেশন হয়েছে তাদের সকলকেও কি দিতে পারবো? সেটাও নিশ্চিত না। তাহলে এই যে কথাগুলো বলা হয়, মানুষ যে বিভ্রান্ত হয়, পরে যে গণমাধ্যমকেও কিন্তু সে দায় নিতে হয় যে আপনারা কেন এটা প্রচার করলেন। এবং এখন যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এটি ঠিক নয়, তার মানে কি গণমাধ্যমগুলো কি ভুল করেছে? আমরা তো বক্তব্য সরাসরি প্রচার করেছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তাহলে আমাদের দায়টা করতে হলো। মানুষের মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক, গণমাধ্যম সম্পর্ক সন্দেহ জাগে। ফলে এই জন্যই কিন্তু আমরা বিধিনিষেধ বলি, রাজনৈতিক পরিভাষায় লকডাউন বলেন, শাটডাউন বলেন, যাই কিছু হোক না কেন, আমরা প্রথম দফায় যে গত বছর মার্চ এপ্রিল মাসে যেমনটি ছিল 2020 সালে, 2021 সালে এসে কিন্তু আমরা তেমনটি করতে পারলাম না। যদিও আমাদের দেখেন অবস্থা খুব খারাপ, আমাদের সংক্রমণ বাড়ছে এবং 6 জনের মৃত্যু শনাক্তের রেকর্ড ছিল পরশুদিন, এবং কালকেও সংবাদপত্রে নিউজ ছিল যে এই সপ্তাহে রোগী পেরেছে 58 ভাগ, এবং আজকেও আপনি দেখবেন যে 16,000 সংক্রমণ হার বাড়ছে, প্রায় 30% কাছাকাছি। তাহলে এখন তো তার এই লকডাউন বলেন, শাটডাউন বলেন, কঠোর বিধিনিষেধ বলেন, তার তো কোনো বিকল্প নাই। হ্যাঁ, এর মধ্যে আমাদের শিল্প কারখানা খুলে দেওয়া হচ্ছে, রপ্তানিমুখী শিল্প কারখানা, শুধু জানবেন সেটি শুধু তৈরি পোশাক না, তৈরি পোশাকের সঙ্গে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলতে আমরা যে সমস্ত কলকারখানা বুঝি, কার্টুন তৈরি থেকে শুরু করে, জিপার তৈরি থেকে শুরু করে কিন্তু খুলেছে, তারাও কিন্তু ওই শিল্পের সঙ্গে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করে। ফলে অনেক কলকারখানা কিন্তু এখন খোলা আছে, এবং সেক্ষেত্রে যদি তারা যদি স্বাস্থ্যবিধি মানে এবং ধাপে ধাপে জনপরিবহন খোলা হবে, তার সুনির্দিষ্ট রূপরেখা আমরা যদি কাল পরশু পাই, তাহলেও কিন্তু আমাদের এই সন্দেহ, এই আশঙ্কা যাবে না যে এই কঠোর বিধিনিষেধ যদি কঠোরভাবে পালন করা না হয়, এমনকি কোমল ভাবে যদি কোনো বিধিনিষেধ থাকে, তা এই সংক্রমণ রোধে, প্রতিরোধে খুব বেশি কার্যকর হবে বলে আমরা সাধারণ মানুষ মনে করি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পারবেন, কিন্তু তারা কেউই বলেন না যে কোন রকম শিথিলতায় আমরা এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, কোন রকম শিথিলতায় আমরা এই ভয়াবহ রোগটিকে আমরা নিয়ন্ত্রণে রেখে আমাদের মৃত্যু কমাতে পারবো বা সংক্রমণ কমাতে পারবো। আমি জানি না স্বাস্থ্যমন্ত্রী আজকে এমন কথা বলেছেন কিনা, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে উনি নাকি এরকম বলেছেন যে হাসপাতাল করারও জায়গা নেই। আমি জানি না, এখানে মারুফ আমাদের সঙ্গে আছেন, উনি স্বাস্থ্যবিদ কভার করেন। স্বাস্থ্যমন্ত্রী এমনটি বলেছেন কিনা যে আমাদের হোটেল খুঁজতে হচ্ছে সীমিত আকারে রোগীদেরকে রাখার জন্য। যদি সেই অবস্থা হয়, তাহলে এই বিধিনিষেধ কঠোর এবং কঠোরতম করার কোনো বিকল্প নাই। দেখছি যে যেখানে সফল হয়েছিলাম সেখানেও আমরা অনেকটা ব্যর্থ হতে যাচ্ছি। ফলে এই জায়গাটি কিন্তু গুরুত্ব দিয়ে
বলতে হবে এবং সমন্বয়হীনতা সবার আগে দূর করতে হবে। জি, থাকুন, আমরা আসছি। আমরা একটু জহিরুল আলম আপনাকে একটু শুনতে চাই। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা হাসপাতালগুলোর যে চিত্র দেখছি প্রতিদিনই উঠে আসছে। আজকে একটি খবর দেখলাম যে একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে আসলে মারা গেছেন এবং অনেক হাসপাতালে 13টি হাসপাতালে কোনো ধরনের সিট পাচ্ছেন না। অনেক হাসপাতালে আসলে কোনো ধরনের রোগীদের ঠাঁই মিলছে না। উপচে পড়া আসলে রোগীর যে চাপ সেটি আমরা লক্ষ্য করছি। একটি সংকটময় মুহূর্ত আমরা এই মুহূর্তে হাসপাতালগুলোতে লক্ষ্য করছি। একই সঙ্গে আমাদের যে স্বাস্থ্যবিধি সেটিও কিন্তু অনেকাংশে উপেক্ষিত, সংক্রমণের হারও কিন্তু বাড়ছে। আপনার পর্যালোচনা জানতে চাই, বিশ্লেষণ জানতে চাই। এই পর্যালোচনা বা এই বিশ্লেষণ এটা কিন্তু গত আমরা 1.5 বছর ধরে একই কথাই বলে আসছি এবং এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখানে এখন কোনো মানে কিছু বলাও একটা হাস্যকর অবস্থায় চলে। ব্যবস্থাপনার দিকটি এতই কি বলবো যে একটা ঢিলেঢালা অবস্থা যে এখানে তারা কর্তৃপক্ষ কিন্তু সবসময় মুখে অনেক বড় বড় কথা বলছেন, কাগজে কলমে অনেক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে মানে এত শৈথিল্য, এত অব্যবস্থাপনা এবং এত দুর্বলতা, এটা একেবারে এখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। কোনটা তো বিস্তারিত বলেছেন। আর চিকিৎসা ব্যবস্থার কথা সম্পর্কে আপনি যদি বলেন, তাহলে আমরা তো দীর্ঘ একটা সময় পেয়েছিলাম আমাদের মানে কিছুটা সামর্থ্য সম্প্রসারণের, এটা আমরা কাজে লাগাইনি। এখন যখন একটা চূড়ান্ত একটা আঘাত এনেছে করোনা, সে সময় কিন্তু আমাদের সামর্থ্যের সম্প্রসারণের ক্ষেত্রে যে উদ্যোগগুলো আমরা দেখছি খুব একটা কিন্তু দৃষ্টিগ্রাহ্য হচ্ছে। যেমন আজকে আপনার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে বঙ্গবন্ধু মেডিকেলের এখানে একটা ফিল্ড হসপিটালে সেখানে 500 থেকে 600 বেড সম্প্রসারণ করা সম্ভব। তারপরে কি করবেন? তারপরে হোটেলে নিয়ে যাবেন রোগীদের। কি একটা অবস্থা, যেখানে আপনার এই যে 150-60 মিলিয়ন পিপলের দেশ, এখানে আপনি এই হোটেলের ব্যবস্থা করে আপনি চিকিৎসা সেবা দিতে পারবেন, এটা কিভাবে মানে আমরা আশা করতে পারি বা কিভাবে চিন্তা করতে পারি? তবে এটা ঠিক, আমি ওনাকে ধন্যবাদ দিব যে পরিস্থিতিটা কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি। আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে অত্যন্ত মানে সংকটময় অবস্থার মধ্যে পৌঁছে গেছি, আমাদের সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। এরপরে যদি সংক্রমণ আরো ঊর্ধ্বমুখী হয়, আরো যদি মানুষ আক্রান্ত হয়, তাহলে পরে যে বিদ্যমান স্বাস্থ্য কাঠামো পরিকাঠামোর মধ্যে এদেরকে আনা সম্ভব হবে না এবং সেক্ষেত্রে আমাদেরকে আপৎকালীন এই ধরনের চিন্তা ভাবনা করতে হচ্ছে। এই বিবেচনায় আমি মনে করি যে সরকার এই মানে বিধিনিষেধের কথাগুলো বলছেন, লকডাউনের কথা বলছেন, শাটডাউনের কথা বলছেন, এখানে আমার মনে হয় যে দেশের স্বার্থে বা তাদের নিজেদেরও স্বার্থে এটাকে মিন করা উচিত। যতই স্টেক হোল্ডার্স থাকুক না কেন, তাদের যতই চাপ থাকুক না কেন, সেই চাপের কাছে যেভাবে ওনারা সাকাম করছেন, আমি জানি না এখানে সরকারের ডেফিনেটলি অনেক কিছু মেনটেন করতে হয়, কিন্তু যখন একটা জাতীয় একটা বিপর্যয়, একটা দুর্যোগ, এখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় কিন্তু তার জাতীয় উদ্দেশ্যে ভাষণেও বলেছেন যে জীবিকার আগে জীবন কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। এখন যখন সর্বোচ্চ পর্যায়ে চলে যাচ্ছে, সেই সময়েও আমরা জীবিকার বিষয়টি বিবেচনায় রাখবো ঠিকই, কিন্তু জীবিকাকে চালু রাখতে গিয়ে যেভাবে আপনার মানুষকে চলাচল করার সুযোগ করে দেওয়া হচ্ছে, মুখে কিন্তু বলা হচ্ছে যে আমরা লকডাউন বাড়াচ্ছি। তো এই 11 তারিখ মতো বা 10 তারিখ মতো লকডাউন বাড়ানোর কার্যকারিতাটা কি? এটা তো মুখে মুখে বলা হচ্ছে, কিন্তু কার্যকারিতা কিছু নেই। জনপ্রশাসন মন্ত্রী বলছেন যে গার্মেন্টস খুলবে এবং শ্রমিকদেরকে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা নিয়ে আসবে। আমি কি বুঝি না আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা এখানে যারা ব্যবস্থাপক আছেন তারা কিভাবে কনভিন্স হচ্ছেন যে গার্মেন্টস মালিকরা বলছেন তাদের সে নিজস্ব উদ্যোগে শ্রমিকদেরকে নিয়ে আসবে। এই কাঠামোগত সামর্থ্য তাদের তো নেই, তারা কিভাবে শ্রমিকদেরকে তাদের কলকারখানার মধ্যে নিজের উদ্যোগে নিয়ে আসবে? যখন এই কথাটা বলে তখন আপনি কিভাবে ইউ গেট কনভিন্স? আপনি কনভিন্স হওয়ার দরকার কি? আপনি সরকার, আপনি অভিভাবক, সুতরাং গার্মেন্টস ওয়ালারা যে কথাই বলুক না কেন, আপনাকে বাস্তবতা বিবেচনা করে তাদেরকে একটা গাইডলাইন দিতে হবে। 1 তারিখে খুলে দেওয়ার সিদ্ধান্ত হলো, তার মানে কি এক ধরনের দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। এখন আজকে একটা উচ্চ পর্যায়ে বৈঠক হলো এবং প্রণব সাহা যে কথাটি বললেন, আমারও একই রকম মানে কি বল যে মানে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা যখন লাইভ দেখছিলাম একজন সিনিয়র মিনিস্টার, উনি সভাপতিত্ব করছেন, উনি যেই যে বক্তব্যগুলো দিয়েছেন, এটা সারাদিন ভরে কিন্তু এই বিভ্রান্তি কিন্তু কাটেনি। খুবই দিবালোকের মতো স্পষ্ট যে 1 কোটির বেশি কিছু লোককে আপনি টিকা দিয়েছেন, 50 লাখেরও কম লোককে 2টা ডোজ দেওয়া হয়েছে। তাহলে আপনি 11 তারিখ পর্যন্ত যদি আপনি টিকা দেন, সেক্ষেত্রে 2 কোটি লোককে আপনি কভার করতে পারবেন বড় জোর। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 25 বছরের নিচে কাউকে টিকা দেওয়া হচ্ছে না,
এখানে আপনি 18 বছরের মানে মধ্যে যারা টিকা ছাড়া যারা রাস্তায় বেরোবে তাদেরকে আপনি কিভাবে, তো 12 কোটি লোককে, এই যে জনসংখ্যার কথা উনি বললেন, এই 12 কোটি লোককে কি আপনি এই 7 দিন 10 দিনের মধ্যে টিকা দিতে পারবেন? তাহলে এই কথাগুলো কি বিবেচনায়, কোন ব্যবস্থাপনায়, কোন সমন্বয়ের ভিত্তিতে বলা হচ্ছে? বুঝতে অপারগ। আমার মনে হয় যে এই কথাগুলো বারবার বলা হচ্ছে এবং ওনারা অসন্তুষ্ট হন, কিন্তু আমি মনে করি যে ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে আমরা না পারছি আমাদের চিকিৎসা সেবা, গুণগত চিকিৎসা সেবা দিতে, এবং সেই সামর্থ্য যে আমাদের পরিপূর্ণ আমাদের নাই সেটার ব্যাপারে সেটা একেবারেই এখন আর বুঝিয়ে বলার কোনো দরকার নেই। কিন্তু যে জায়গাটা আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ করার যে একটা উপায় বা একটা রোড ম্যাপ, এটা আমরা গত 1-2 মাসে যদি আমরা একটা কার্যকর পদক্ষেপ নিতে পারতাম তাহলে হয়তো আজকে এই অবস্থাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। কিন্তু এখনো যখন আমরা আলোচনা করি তখন আমরা কিন্তু বিভিন্ন রকম আমরা তুলনা দিই, আমরা ওই দেশের চেয়ে ভালো ব্যবস্থাপনা, আমরা সাফল্য দেখিয়েছি, পর্যাপ্ত টিকার মজুদ আছে, টিকা আসছে, মানে কি এক ধরনের কমপ্লাসেন্সি আছে আমাদের মধ্যে। আমার মনে হয় যে ডেফিনেটলি আপনি যদি সাফল্য পান তাহলে সাফল্যের কথা আপনার এখন মুখে প্রচার করার দরকার নেই। জনগণ, সাধারণ মানুষ যারা সেবাগ্রহীতা, তারা কিন্তু তাদের হোল হার্টেডলি তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে আপনি এটা সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে পেরেছেন। কিন্তু আমার মনে হয় যে এক ধরনের সরি টু সে এক ধরনের লিপ সার্ভিসিং চলছে, কিন্তু কার্যকর ক্ষেত্রে না চিকিৎসার সামর্থ্য, না আপনার নিয়ন্ত্রণের সামর্থ্য, কোনো ক্ষেত্রেই কিন্তু একটা মুন্সিয়ানার পরিচয় দিতে পারছে না আমাদের ব্যবস্থাপকরা। এটা কিন্তু মোটেও কাঙ্ক্ষিত নয়। এখন যে নিয়মটা চালু করা হচ্ছে আপনার 10 তারিখ পর্যন্ত, এর মধ্যেই দেখবেন যে সবকিছু ভার্চুয়ালি খুলে গেছে। আপনি দেখেন মুখে মুখে বলছে, কিন্তু যেগুলো ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা বলছেন, শুধু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কেন, আপনি রাস্তায় নামলে দেখবেন যে হাফ শাটার, মানে অনেক দোকানে কিন্তু হাফ শাটার খোলা, তারা হয়তো বা মানে এক ধরনের কিন্তু মানে পরিস্থিতির সুযোগ নিচ্ছে, এবং গাড়ি ঘোড়া মোটামুটি গণপরিবহন ছাড়া গাড়ি ঘোড়া কিন্তু বেশ চলতে শুরু করেছে। সুতরাং এই আগামী 5-7 দিনের মধ্যে পরিস্থিতি, লকডাউন পরিস্থিতি থাকবে কিনা আমার ঘোরতর সংশয় রয়েছে। কাজে যদি আপনি মেইন করেন তাহলে আপনাকে আরো সিরিয়াসলি এটাকে এনফোর্স করতে হবে। দিস ইজ মানে ফর দ্য বেনিফিট ফর দ্য সেক অফ নেশন। আমার মনে হয় এই জায়গাটার মধ্যে ছাড় দেওয়ার যে চেষ্টা এবং স্টেক হোল্ডারদের কাছে চাপে পড়ার যে বাস্তবতার কথা বলা হচ্ছে, সেই জিনিসটা হয়তো ওনাদের একটা গুরুত্ব বিবেচনা থাকতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে বা আমরা যখন জনস্বাস্থ্য বিশারদদের সঙ্গে আলাপ করি তখন তাদের কাছ থেকে কিন্তু আমরা এটা সমর্থন পাই না। যেভাবে শৈথিল্য, লিনিয়েন্সি দেখানো হচ্ছে, নমনীয়তা দেখানো হচ্ছে, এই নমনীয়তা একটা ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্সের দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছি, এবং সেই আশঙ্কা যাতে সত্যি না হয় সেটাও আমরা আশা করছি। আমি মনে করি যে আমাদের সমালোচনার দৃষ্টিতে খালি আমরা সমালোচনা করছি, কথাটা এইভাবে দেখলে হবে না। আমরা সমর্থন করতে চাই, সহযোগিতা করতে চাই, এবং মুখে কথা না বলে কাজ করে দেখান। এখন আপনি এতদিন পরে এসে আপনি মানুষকে মাস্ক পরানোর কথা বলছেন, এবং সেক্ষেত্রে পুলিশকে কিছু ম্যাজিস্ট্রেসি পাওয়ার অথবা জরিমানা করার ক্ষমতা দেওয়া যায় কিনা এই ব্যাপারে অধ্যাদেশ জারির প্রস্তাবনা করছেন। কেন এতদিন পরে? পুলিশ দিয়ে হবে না, এটা দিয়ে হবে না ইত্যাদি এগুলো বলা হচ্ছে, কিন্তু একটা কমিউনিকেশন ন্যারেটিভ, অথবা এই যে আমরা এত টাকা বিনিয়োগ করছি, আপনাদের মিডিয়াতেও কিন্তু মিডিয়া কিন্তু নিজের উদ্যোগে কিন্তু কমিউনিকেশন ন্যারেটিভ, আপনার কাছে আসছি আমরা একটু, সরকারি উদ্যোগ কিন্তু এইভাবে নাই কমিউনিকেশন ন্যারেটিভে। আসছি আপনার কাছে জনাব তৌফিক মারুফ। যে 10 আগস্টের পর অর্থাৎ 11 আগস্ট থেকে মাস্ক না পরলে পুলিশকে ক্ষমতা দেওয়া হচ্ছে, যে জরিমানার একটি বিধান রেখে ক্ষমতা দেওয়া হচ্ছে, এবং যেটি মুক্তিযোদ্ধা মন্ত্রীও বললেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, যে টিকা গ্রহণ ছাড়া বাইরে বের হলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু টিকার যে নিবন্ধন সেটি আসলে কতটা সহজলভ্য করা হচ্ছে, বা মফস্বল এরিয়াতে যারা রয়েছেন, যা বয়স্ক মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে কতটা সহজলভ্য করা হয়েছে টিকা গ্রহণের ক্ষেত্রে? একই সঙ্গে আমরা আজকে খবরে দেখেছি, কালের কণ্ঠের শিরোনাম রয়েছে, টিকার আওতা বাড়ার সঙ্গে বাড়ছে বিশৃঙ্খলা, নিবন্ধন করেও 3-4 সপ্তাহ SMS মিলছে না, অনেকে নিচ্ছেন অনিয়মের মাধ্যমে, এমন খবরও আসছে। রোগীর সেবা, প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নিয়ে দিশেহারা অবস্থা, হাসপাতাল থেকে টিকা কেন্দ্র সরানোর চিন্তা। কি বলবেন আসলে? দেখুন, এখানে ভাই দুজনেই যে কথাগুলো বললেন, এরপরে আসলে এই বিষয়ে খুব একটা বলার তো অপেক্ষা রাখে না। কিন্তু আমি নিজেই খুবই বিস্মিত হয়েছি আজকে যখন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী যে কথাটা বললেন, উনি কোত্থেকে কথা পেলেন। আমি যেহেতু হেলথ গেটে কাজ করি, আমি তো ভিতরে কিছু বিষয় আসলে জানি যে হেলথে কি আলাপ আলোচনা গুলো হয়, সেটা কোথায় ক্যাবিনেটে সেটা কিভাবে উপস্থাপন হবে বা কোন ইস্যুগুলো, সব জানা যায় না, কিন্তু কিছু প্রাইমারি তো কিছু বিষয় জানা যায়। কিন্তু এই কথাটি আজকে অনেক থেকে বললেন
এইটা আসলে একেবারেই রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্যের সবাই। দেখুন, এখানে একটি বিষয় যে আমাদের সরকার প্রধান থেকে শুরু করে সরকার যে বিব্রত অবস্থায় পরে এই করোনা কালে বহুবার এরকম করেছে, আজকে বক্তব্য আরো 3-4 পয়েন্ট উনি ভুল বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী তারা টিকা দিবেন, তো উনি বলে ফেললেন 3 দিন 1 কোটি টিকা দিবেন। সেই সঙ্গে এই যে 18 বছরের উপরে একটা জিনিস একটু আছে, সেটা হলো যে 7 তারিখ থেকে 18-র উপরে সবাইকে টিকা দেওয়া হবে, সেটি শুরু হবে কিন্তু 7 তারিখ থেকে। তো এইটি তো একদম বাংলাদেশের সব মানুষই বোঝে যে এখন আমার হাতে টিকা আসছে সব মিলে 2.5 কোটির মতো, আর এর মধ্যে অলরেডি 1.5 কোটি দেওয়া হয়ে গেছে, টিকা আছে হাতে 1 কোটি। আর সামনে আমরা যদি ধরি এর মধ্যে আরো কিছু আসেও, বরং এই বিষয়টি তো উল্টা হতে যাচ্ছে যে আগামী 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যদি 7 দিনে 1 কোটি টিকা দেওয়া হয়ে যায়, 50 লাখ টিকার মতো আসার সম্ভব। এইটা মানে আমি আসলে কি বলবো, আমরা ভার্চুয়ালি যুক্ত থাকার কারণে মানে তারা একেবারেই তাদের হাতে কোনো কিছু নেই। তারা যে নির্দেশনাগুলো দেয়, নির্দেশনা কি এক ধরনের তারা একটা পরামর্শ দেয়। যেমন দেখেন আমাদের যে জাতীয় পরামর্শ কমিটি, তারা যে পরামর্শগুলো দেয় ভায়া স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে, সেটা 5 দিন আগে সেটি যেইখানে ঈদের আগে যে দিন খোলা ছিল, তখনই শুনি যে ঈদের পরে মধ্যে এখন 2টা ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে স্বাস্থ্যের যারা আছেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না, স্বাস্থ্যের যারা বিশেষজ্ঞ পর্যায়ে আছেন, তারা চান জীবন বাঁচাতে যে কোনো মূল্যে, যে কোনো প্রক্রিয়ায়, এবং সেটার জন্য যা যা করণীয় সেই কর্মসূচি দেন। আরেকটা অংশ হয়ে গেছে, তারা জীবন বুঝতে চান না, তারা বিজ্ঞান বুঝতে চান না, তারা সংক্রমণ ঠেকানোর কোন ওয়ে বুঝতে চান না, তারা চান যে কোনো ভাবেই হোক অর্থনৈতিক সমৃদ্ধি চান, জীবিকার চান। এখন দুটারই সমন্বয় করতে হবে। কয়েকদিন থেকে থেকে লকডাউন 14 দিন 21 দিন করতে না দিয়ে এটি তো লিঙ্গারিং হচ্ছে, এটি তো দীর্ঘায়িত হচ্ছে, সেটিকে আরো ক্ষতি বেশি হচ্ছে না। এই জিনিসটি কেন বুঝতে পারছেন না? আর টিকার যে বিশৃঙ্খলার কথা বললেন, ইতিমধ্যে আমরা কয়েকটি রেস্টুরেন্ট দেখেছি যে টিকা নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা গুলো হচ্ছে, এখন সামনে আরো বিশৃঙ্খলা হবে। আপনি আজকে আমি 4টা 5টা হাসপাতালের সঙ্গে কথা বলেছি, আগামী 3-4 দিন না বড়জোর 3-4 দিন আপনারা অপেক্ষা করেন, আমরা মানে দৃশ্যমান বিশৃঙ্খলা দেখতে পাবো। একেবারেই এমনকি কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনাও ঘটবে বলে কোন কোন হাসপাতাল থেকে আমি আজকে জানতে পেরেছি। শুধু এটি এখন বলে ফেললাম, তারা রীতিমতো হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমতো ভয়ে আছে যে কোন দিন এই ক্ষুব্ধ পাবলিক, কুয়েতমন্ত্রী হাসপাতালে 1 লাখের বেশি রেজিস্ট্রেশন করা আছে যারা এসএমএস পাচ্ছে না গত 15-20 দিন পর্যন্ত। এই মানুষগুলো কি করবে? এই মানুষগুলো ওইখানে তো সেই ক্যাপাসিটি নাই। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 25,000 আপনার কাছে আসছি জনাব তৌফিক মারুফ, আপনার এই বিষয়গুলো আমরা আবার শুনবো। আপনার কাছে আসছি, আমরা একদম সময় শেষ পর্যায়ে আসছি, আমরা একটু প্রশ্ন আপনার কাছে আসতে চাই। কালের কণ্ঠে একটি শিরোনাম আছে, অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, 67 কোম্পানির পকেটে 7,000 কোটি টাকা। এখানে বলা হয়েছে বেশিরভাগেরই অফিস নেই, শুধু অনলাইনে একটি ওয়েব পেজ। এরকম 67টি ওয়েব পেজ সর্বস্ব কোম্পানি পণ্য বেচাকেনায় বিভিন্ন ধরনের লোভনীয় অফার ও মুনাফার আশ্বাস দিয়ে কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে 7,200
56 কোটি টাকা হাতিয়ে বিদেশে পাচার করেছে। এটি আসলে এখন খুব একটি উদ্বেগের একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে, কারণ অনলাইনে আর করোনার সময় তো আমরা আরও বেশি দেখছি যে অনলাইন কেন্দ্রিক আসলে আমরা অনলাইনে নির্ভর হয়ে পড়েছি। অনেকে প্রতারণা করছেন, মানুষ এই প্রতারণার জালে পড়ছেন, সর্বস্ব হারাচ্ছেন। আপনার মন্তব্য জানতে চাই, সংক্ষেপে যেতে পারেন। ধন্যবাদ এই বিষয়টি আনার জন্য। দেখেন, এখানে দুটি বিষয় ঘটছে। একটি হলো অনলাইন ব্যবসা বাণিজ্যের যে খারাপ দিক, তার সুবিধা নিচ্ছে একটি অংশ। মানে ই ক্যাব বলে আমরা যা বোঝাচ্ছি তা কিন্তু হচ্ছে না। নিয়ন্ত্রণের নিশ্চয়ই একটি জায়গা থাকা দরকার। জি, একটা কোন রকমে চালিয়ে একটা মানে একটা অপতৎপরতা এবং মানুষকে লোভী করা হচ্ছে, যেটা এমএলএম কোম্পানির একটি আদলে কিছু কিছু ব্যবসা চলছে, সেটিও কিন্তু আমরা দেখছি। মানুষের লোভের যে প্রবণতা, সেই সুযোগও কিন্তু কোনো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নেওয়ার চেষ্টা করছে এই ই কমার্সের নামে। ফলে এখানে আমি মনে করি ই কমার্সের ক্ষেত্রে যারা জড়িত আছেন, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আরো যারা আছেন, তাদেরকে কিন্তু খুব বেশি তৎপর হতে হবে। কারণ একটি ভালো দিককে খারাপ করার জন্য যা যা করা দরকার, একদিকে মানুষের লোভ, আরেকদিকে তথাকথিত ব্যবসায়ীদের অতি মুনাফার লোভ, এই দুই লোভের বলি হচ্ছে কিন্তু সাধারণ মানুষ। ফলে আমি মনে করি আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, আমাদের প্রতিযোগিতামূলক কমিশন করা হয়েছে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স আছে, আমাদের আইসিটি মন্ত্রণালয়ের নজরদারি আছে, আমরা সাইবার ক্রাইমের নজরদারির বিষয় করেছি, আমরা পুলিশের এই বিষয়ে ইউনিট করেছি। ফলে আমি মনে করি তাদের সম্মিলিতভাবে এই যে লোভ, একটি হলো সাধারণ মানুষের লোভ যে আমি ঝাঁপিয়ে পড়ছি শত শত মানুষ, আরেকটি হলো তেমন কোম্পানিও আছে যে 100 টাকার জিনিস 50 টাকার বিক্রি করার লোভ দেখিয়ে মানুষের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায়, অপচেষ্টায় লিপ্ত আছেন। এই দুই লোককেই কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে আমাদের সরকারি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, যেগুলো গত কয়েক বছরের মধ্যে আমরা কিন্তু তৈরি করেছি। আমি মনে করি এইদিকে কোনোভাবেই ভোক্তা অধিকার পরিষদের অধিদপ্তরের নামও আমি বলতে চাই, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে অনেক বেশি জোরদার করতে হবে এবং মানুষের মধ্যে তুমি পা দিও না। হয়তো তোমার প্রতিবেশী দুজন লোক পেয়েছে, কিন্তু তুমি কিন্তু পাবা না। মানে 20টা লোক এই টাকা জমা দিয়ে 3টা লোক যদি পায়, আর 17টা লোকের যদি টাকা আটকে থাকে, তাকে কিন্তু আপনি সঠিক এবং ব্যবস্থাপনা এবং সঠিক সততার ব্যবসা বলতে পারেন। তাই করবো, মানুষকেও বলবো যে আপনারা লোভী হবেন না। এই ডিসকাউন্টের লোভে এবং অনেক বেশি দামের পণ্য কম দামে পাওয়ার যে লোভ, এই লোভ থেকে আপনারা নিজেদের নিয়ন্ত্রণ করেন এবং এই মানুষকে লোভী করার যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে হয়তো আমাদের গণমাধ্যমেও কিন্তু সতর্ক হতে হবে যে সঠিক প্রতিষ্ঠান সঠিকভাবে বিজ্ঞাপন দিচ্ছে কিনা, সেই বিজ্ঞাপনের মধ্যে অতিরঞ্জিত আছে কিনা। গণমাধ্যমের প্রচারের ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে একটা আস্থার সঙ্গে সেই বিজ্ঞাপনকে বিশ্বাস করতে শুরু করে। আমি মনে করি এক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব আছে। অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রি, এদের মিলিতভাবে একটি টাস্কফোর্স এখনই করা উচিত। এবং এই ব্যবসা যদি এখন বন্ধ করা না যায়, তাহলে অনেক 2-4 জন মানুষকে আমরা জেলখানায় বসে আবার ই কমার্স চালুর জন্য একদম শেষ পর্যায়ে চলে করতে দেখবো, কিন্তু এইটার কিন্তু শেষ হবে না। ফলে সতর্ক এখনই হতে হবে এবং প্রতিরোধের ব্যবস্থা এখনই নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জহিরুল আলম আপনার কাছে আসতে চাই আরেকটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে। আমরা গতকালই দেখলাম যে রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গাদের সহায়তার জন্য জাতিসংঘ 2000 কোটি টাকা যে প্রস্তাব দেওয়া হয়েছিল, বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে। এর আগে আমরা শুনেছি যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিকদের মতো সমান সুযোগ সুবিধা দেওয়ার একটি বিষয় উঠে এসেছিল, তাদেরকে ভোটাধিকার প্রয়োগ, তাদের জমি কেনা বেচা, এই ধরনের সুযোগ সুবিধার কথা। আজকে বাংলাদেশ প্রতিদিন একটি খবর আছে যে রোহিঙ্গা ইস্যুতে তোলপাড়ের পর ব্যাখ্যা বিশ্বব্যাংক একটি ব্যাখ্যাও দিয়েছে। আমি এখানে স্পষ্ট করে কিছু ভেতরে পেজে হয়তো আছে, কিন্তু এই ইস্যুটিতে আসলে রোহিঙ্গা ইস্যুটিতে যেখানে আমরা তারা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে, সেখানে আসলে তাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে। একটু উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেখানে তাদেরকে মিয়ানমারে সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছিল, সেই অবস্থায় কি বলবেন? আজকে যে ওয়ার্ল্ড ব্যাংকের যে স্টেটমেন্ট অথবা কিউএনএ আকারে তারা একটা বিশ্লেষণ দিয়েছে তাদের ওয়েবসাইটে, এবং সেটাই বিভিন্ন যে কথাটি বলা হচ্ছিল তারা সেখান থেকে রিট্রিট করে, এবং তারা এটা বলতে চেয়েছে যে যেটা যেভাবে তাদেরকে উদ্ধৃত করা হয়েছে বা তারা যেটা বলেছেন বলা হয়েছে, তারা সেটা মিন করছে না, এবং তারা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টিকে তারা সমর্থন করে, এবং সেক্ষেত্রে যতক্ষণ তারা বাংলাদেশে আছে সেখানে তাদেরকে কিভাবে সহায়তা দেওয়া যায় সেই বিষয়টির উপরে তারা হাইলাইট করে। বিষয়টি দেখে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন এবং তাদের দেওয়া বিভিন্ন তথ্য এবং বিশ্লেষণের উপর ভিত্তি করেই কিন্তু তারা তাদের মতামত বা সিদ্ধান্ত। এখানে বিশ্বব্যাংকের নিজস্ব কোনো অবস্থান তারা দেয়নি বা তারা দিতে চায় না।
এই ধরনেরই তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয় যে এখানে বাংলাদেশ সরকারের অবস্থান খুবই স্পষ্ট এবং এখানে আপনার আন্তর্জাতিক যে কনভেনশন গুলো আছে সেই অনুযায়ী কিন্তু এখানে শরণার্থী বা যে স্ট্যাটাস, সেই শরণার্থী স্ট্যাটাসটাও কিন্তু এক ধরনের কিন্তু একটা বিতর্ক তৈরি করে। কারণ যখনই আপনি শরণার্থী হিসেবে তাদেরকে কনসিড করবেন, তাদেরকে অ্যাডমিট করে নেবেন অফিসিয়ালি, তখন কিন্তু তাদের ডেফিনেটলি তাদেরকে ওই ভূখণ্ডে তাদের কিছু রাইটস এন্ড তাদের প্রিভিলেজেস এগুলো কিন্তু আপনার নলেজ করতে হবে এবং সেগুলো এনশিওর করার দায়িত্ব হোস্ট কান্ট্রি। আমরা তো একটা ইন্টারন্যাশনাল একটা বাস্তবতার প্রেক্ষিতে আমাদেরকে তাদেরকে আমাদের জায়গাটা শেয়ার করতে হয়েছে বা তাদেরকে আশ্রয় দিতে হয়েছে। এটা আমাদের একটা কম্পালশন ছিল, আমাদের একটা অব্লিগেশন ছিল অ্যাজ এ নেইবারিং কান্ট্রি। মানবিকতার খাতিরে আমরা এই কাজটি করেছি, বাট কোনোভাবেই মায়ানমারের এই ইন্টারনাল ইস্যুদের আমরা কিন্তু শেয়ার করার জন্য প্রস্তুত নই। সুতরাং আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটি সবসময় কিন্তু বাংলাদেশকে মুখে মুখে আমাদেরকে প্যাম্পারিং করছে, মুখে মুখে আমাদেরকে নানাভাবে তারা কথা বলছে, কিন্তু কার্যকর অর্থে কিছু হয়তো আর্থিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি তারা দিচ্ছে। এবং কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের যে হিউজ ইকোনমিক বার্ডেন, যে বাংলাদেশের যে একটা কোল্যাটারাল একটা ড্যামেজ এবং একটা ভবিষ্যৎমুখী যে একটা আপনার শঙ্কা এবং একটা আপনার মহা দুশ্চিন্তার একটা কারণ, এটা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু শেয়ারও করছে না এবং তারা এটা একনলেজও করতে চায় না। কারণ একনলেজ বাংলাদেশকে সুন্দর সুন্দর কথা বলে বাংলাদেশের উপরে এই বোঝাটা চাপিয়ে দিয়ে দীর্ঘমেয়াদে তারা শুধুমাত্র নিজেদের দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। সেটা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, জাতিসংঘ বলেন, কিংবা আমেরিকা বলেন, বা অন্যান্য বা চায়না ইন্ডিয়ার কথা আমি বলতে চাই। তো সেক্ষেত্রে বাংলাদেশের আসলে একটা মানে কঠিন সংকট। এখানে একটাই আমাদের অবস্থান, সেটা হচ্ছে যে আমরা যেভাবে আমাদের কথা বলা উচিত এবং যতটা মেরুদণ্ড সোজা রাখা উচিত এবং যে ফোরামে আমাদের যাওয়া উচিত, এক্ষেত্রে উইদাউট ফিয়ার এন্ড ফাভার আমাদেরকে সেটা বলে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটার একটা ইতিবাচক একটা সমাধান না হয়। ইতিবাচক সমাধান খুব যে সহজ পথ তা আমরা কেউই মনে করছি না, কিন্তু ডেফিনেটলি আমাদেরকে ভয়েস রেজ করতে হবে। শুধুমাত্র সরকারি ফোরামে নয়, শুধুমাত্র আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উইং এর মাধ্যমে আমরা ডেফিনেটলি তাদের কাছে আশা করবো যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলোতে তারা সোচ্চার থাকবে। কিন্তু আমাদের জনগণের ভয়েসও বাংলাদেশের অভ্যন্তরে গণমাধ্যম থেকে শুরু করে এটা ভিজিবল হতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে। প্রতিনিয়ত কোভিড এর সময় গত 1-1.5 বছরে কিন্তু এই বিষয়টি সেভাবে কিন্তু আলোচনার মধ্যে নেই। তো আমাদেরকে কিন্তু এই ব্যাপারে একটা কালেকটিভ একটা মেজার নিতে হবে এবং সেক্ষেত্রে রাজনৈতিক একটা ঐকমত্য কিন্তু আমাদের দরকার, তো দ্যাট আমরা এই ভয়াবহ একটা ঝুঁকি থেকে, এই বার্ডেন থেকে আমাদেরকে রক্ষা পাবে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংককে আমাদের ছাড় দেওয়ার কোনো। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু একদম শেষ পর্যায়ে জনাব তৌফিক মারুফ, আর হাতে 1.5 মিনিট আছে, আপনি যদি আপনার শেষ মন্তব্য জানতে চাই টিকা প্রসঙ্গ নিয়ে। আপনি বলছিলেন টিকার সংকট আপাতত কাটছে, কারণ আগামী বছর হয়তো আমেরিকা থেকে হয়তো 7 কোটি ডোজ টিকা আসছে। বাস্তবতা কতটা দেখছেন? মফস্বল এলাকায় টিকা প্রয়োগের যে নিবন্ধন জটিলতার কথা আপনার কাছে শুনছিলাম, 1.5 মিনিটে যদি শেষ করেন। জি, টিকার সংকট আসলে কাটছে বলতে এটি একটি সাময়িক, আবারও সামনে কিন্তু এই সমস্যাটি আবার তৈরি হবে, সেটা কিন্তু হিসেব নিকেশ তাই বলছে। এখন এই কথাটি নিয়ে আজকে সব জায়গায় আলোচনা বলি, সমালোচনা বলি তৈরি হচ্ছে। এইটা তো একটা কথাই, কোনো অবস্থাতেই সব মানুষকে, সব জনগোষ্ঠীকে 18 সবাইকে টিকা দেওয়া, এই মানে 1 সপ্তাহ তো দূরের কথা, এই বছর বা আর কতদিনে পারা যাবে এটি এখনো নিশ্চিত কেউ বলতে পারছে না, সরকারও এটি বলতে পারছে না। সুতরাং এরকম কোন মানে নির্দেশনা সরকারের পক্ষে আসবে এটিও আমি মনে করি না, যে টিকা যারা না দেওয়া তারা বাসার বাইরে বের হতে পারবেন না, এটি কোনো পন্থা হতে পারে না। পন্থাটি বলে এটি হতে পারে, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, যারা সরকারের অন্যান্য অর্গান নিয়ে আছেন, জনপ্রতিনিধিরা আছেন, তারা যাতে অন্তত মাস্কটা ব্যবহার করা পরিপূর্ণভাবে হয় এটির উপর জোর দেওয়া উচিত। আর যখন যে এলাকায় টিকা দেওয়া হবে সেইটার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, স্থানীয় জনপ্রতিনিধি বলি, সরকারের অন্যান্য অর্গানগুলোর সঙ্গে যারা আছেন তারা যেন শৃঙ্খলাটা বজায় রাখতে পারেন। খুবই আশঙ্কা আছে বিভিন্ন জায়গায়, এই যে 2-1টা ঘটনা ঘটলো, এরকম ঘটনা আরো জায়গায় ঘটতে পারে। আপনি এই যে আজকে যে একটি ঘটনা মানে পুরো একটি ঘোষণা দিলেন মন্ত্রী মহোদয়, কালকে আমি উদাহরণ দিচ্ছি, আমি চাই না এই ধরনের, আমরা কেউ আশা করি না কোন একটা হাসপাতালে যদি একসাথে 25,000 বা 20,000 বা 10,000 লোক যদি হাজির হয়, যে সরকার তো এই ঘোষণা দিচ্ছে আমাদেরকে টিকা দিতে হবে, কি অবস্থাটা হবে বলেন? তো যাই হোক, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের যে সুষ্ঠু পরিকল্পনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে পজিটিভলি সবগুলোকে হ্যান্ডেল করতে চান। জি, আমাদের হাতে একদমই সময় নেই, আপনি যদি শেষ মন্তব্য করেন।
হ্যাঁ না, একটা কথা আমি এখানে যুক্ত করতে যাচ্ছি যে আমরা যে মুক্তিযুদ্ধ মন্ত্রীর কথা বললাম, স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু বলেছে যে 18 বছরের ঊর্ধ্বে টিকা না নিয়ে কেউ রাস্তায় বেরোতে পারবে না, এই বক্তব্য তারা ঠিক নয় বলে তারা জানিয়েছে। তো আমরা সেই কথা তো কোনো দাম নাই, একটি ব্রিফিং করে। জি, আমাদের সময় একদম শেষ। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য প্রণব সাহা, জহিরুল আলম এবং তৌফিক মারুফ, আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংবাদ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।